সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। পাবনায় জামায়াত নেতার এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। চোর তো চোরাই, চোর কোন দলের হতে পারে না। মানে স্পিকার, সিন্ডিকেটের মাধ্যমে কিছু মানুষ এই তেলকে সংগ্রহ করে কালোবাজারি করছেন। এই কালোবাজারি রোখার জন্য সরকার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ: বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যায়। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকারের এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই বর্তমান সংকটের প্রকৃত তথ্য প্রকাশপূর্বক এবং সংকট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান অতি জরুরি। মাননীয় স্পিকার, এটা আসলেই বাংলাদেশের একক বিষয় নয়। এই বিষয়টা আমরা আগেও বলেছি, একটা গ্লোবাল ম্যাটার। বাংলাদেশ এটা তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিম। ডিমান্ড এর সাথে সাপ্লাইয়ের মিল ছিল না বলে এই সংকটটা দেখা দিয়েছে। এটা শুধু ট্রান্সপোর্টের ক্ষেত্রে নয়, দেশের সর্বক্ষেত্রে যেখানেই জ্বালানির সম্পৃক্ততা রয়েছে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার থেকে শুরু করে সর্বত্রই এই সমস্যা বিরাজমান। তাই বিষয়টি আলোচনার সবিশেষ দাবি রাখে। আমি আমার নোটিশ উত্থাপন করে আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। পরে বাকি অংশ আমি শেষে বলবো ইনশাআল্লাহ, বাকিরা সুযোগ নেবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব অনিন্দ ইসলাম অমিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় মাননীয় বিরোধী নেতা একটি নোটিশ উপস্থাপন করেছেন, তার সপক্ষে উনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন। আমি প্রারম্ভিক বক্তব্য রাখব। সবশেষে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ সমাপনী বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান জাতীয় দেশের জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, বিতরণ ব্যবস্থা এবং সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে কিছু বিষয় উপস্থাপন করতে চাই। সাম্প্রতিক সময় বিরোধী দল এ বিষয়ে কিছু অভিযোগ ও প্রশ্ন উত্থাপন করেছেন। এর সঙ্গে বলতে চাই, বাস্তব পরিস্থিতি, পরিসংখ্যান, মাঠ পর্যায়ের তথ্য এবং সরকারের কার্যক্রম বিবেচনা করলে স্পষ্ট হবে যে সরকার অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আসছে। মাননীয় স্পিকার, ফেব্রুয়ারি 2026 তারিখে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যে এবং পরবর্তীতে হরমুজ প্রণালী কার্যত অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়। আমাদের দেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে আসে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরবের অ্যারাবিয়ান ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারমান ক্রুড আমদানি হয়ে আসছে। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওই সব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি প্রাপ্যতা এবং সর্বশৃঙ্খলের চাপ তৈরি হয়। এই বাস্তবতায় সরকার পরিস্থিতির গভীরতা অনুধাবন করে শুরু থেকে একটি সংযত, সুরক্ষা এবং দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থার নীতি গ্রহণ করে। কারণ তখন আমাদের হাতে পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা এমন এক অবস্থার সম্মুখীন ছিলাম যেখানে রাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরবরাহ ও মজুদের মধ্যে একটি সতর্ক ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল।
17 ফেব্রুয়ারি 2026 আমরা যেদিন জনগণের সমর্থনে সরকার গঠন করি, তখন দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন অর্থাৎ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ছিল 88 মার্কিন ডলার। 19 এপ্রিল ডিজেলের মূল্য দাঁড়ায় $164। অন্যান্য জ্বালানি পণ্যের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের ধারাবাহিক উদ্যোগ, দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস, বিকল্প উৎস এবং কঠোর মাঠ ব্যবস্থার ফলে বর্তমানে আমরা মজুদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানের জনগণের নির্বাচিত সরকার আগামী মাস পর্যন্ত জ্বালানি যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আমি এই সংক্রান্ত কিছু তথ্য এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। আন্তর্জাতিক বাজারে 2026 সালের 2 ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল $92.05, যেটি 27 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় $88.04। 17 এপ্রিল 2026 সর্বশেষ প্রকাশন অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় $162.93 মার্কিন ডলার। আর 1 এপ্রিল থেকে 17 এপ্রিল 2026 গড় মূল্য বিবেচনা করা হয়, তাহলে এটির মূল্য দাঁড়ায় $208.74, যেটি মার্চে গড় মূল্য ছিল $186.59। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে 142.73%, অকটেন সেখানে 72.23%, জেট ফুয়েল 143.08% বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই যুদ্ধ পরিস্থিতির পর দেশগুলো কি উদ্যোগ নিয়েছে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 38%, যেখানে ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে 40%। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে। শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 40%, ডিজেলের মূল্য 35%। একইভাবে অবাক করা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল তেলের মজুদ রয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেন মূল্য বৃদ্ধি পেয়েছে 50% এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 50%। সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল ডিজেল মূল্য 10 থেকে মাত্র 17% বৃদ্ধি করেছি। যদিও যুদ্ধ শুরুর প্রথম 45 দিন বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, যারা এই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সেচের কথা বিবেচনা করে এই সরকার মূল্য সমন্বয়ের প্রচন্ড চাপ থাকবার পরেও মূল্য সমন্বয় করবার চিন্তা করেনি। 14 এপ্রিল এর পরে যখন সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেলের চাহিদা কমা শুরু করেছে, তখন বাস্তব দিকেই মূল্য সমন্বয় করতে হয়েছে। সমালোচকেরা অনেক কথা বলতে পারেন, কিন্তু যদি এই মূল্য সমন্বয় আমরা না করতাম, তাহলে আলটিমেটলি এই খেটে খাওয়া কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা সম্ভব হতো না। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করে, তাদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা সম্ভব হতো না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে লেখা করেন, তাদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেবার এই কর্মসূচিও বাধাগ্রস্ত হতো। আর সে কারণে বাস্তবতার দেরিকেই আমাদের এই বিষয়গুলো সমন্বয় করতে হয়েছে। সারা বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, তাহলে অনেক কথাই বলতে হবে। যেহেতু সময় সংক্ষেপ, আমি বেশি কিছু বলবো না। প্রশ্ন, সরকার যদি এত কিছু করে থাকে, তাহলে কেন এই সমস্যা এই প্রলম্বিত হচ্ছে? আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি।
এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা করছি। এ ব্যাপারে আমি কিছু পেপার কাটিং আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মার্চ মাসে 7 তারিখের বাংলা ভিশন বলছে পাবনায় জামায়াত নেতার এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান, নাউজুবিল্লাহ। 10 মার্চ পাবনায় ডিবিসি নিউজ বলছে এবার পাবনায় ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। নাটোরে যুগান্তর বলছে 8 তারিখ মার্চে সিংড়ায় মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুদ। একইভাবে মার্চের 12 তারিখে ইনকিলাব বলছে পাম্পে হাহাকার, চড়া দামে কালোবাজার সয়লাভ। নীলফামারীতে 18 তারিখের ঘটনা এপ্রিলের কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন অ্যাম্বুলেন্সে করে জ্বালানি পাচার। কুষ্টিয়ার এপ্রিলের 8 তারিখের সংবাদ ঢাকা মেইল বলছে কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত 7। চুয়াডাঙ্গায় অবৈধ তেলের মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড, অবৈধ জ্বালানি তেল মজুদের হিড়িক, অভিযানে জব্দ, তেল নেই সাইনবোর্ডের আড়ালে অবৈধ মজুদ, যমুনা টিভির ক্যামেরায়, এরকম অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। অবাক বিস্ময় আজ মানব জমিন পত্রিকায় দিয়েছে অনলাইনে তেল কালোবাজারি 300 চক্র। যেখানে অনলাইনে পেট্রোল পাম্পে যেখানে লম্বা লাইন, সেখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 350 থেকে টাকায় অকটেন বিক্রি হচ্ছে। আমি নিশ্চিত এখানে উপস্থিত আমাদের অত্যন্ত দক্ষ ক্যারিশম্যাটিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নিশ্চয়ই দেবেন। আজকে আমি একটি কথা না বললেই নয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল আজকের বিরোধী দলীয় নেতার সাথে আমার প্রিয় জেলা শহর যশোরে সাক্ষাৎ করবার। অত্যন্ত সৌজন্য বিনিময় হয়েছিল। তিনি আমাকে পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। 1.5 বছর পর যখন সংসদে মাগরিবের নামাজের বিরতিকে একদিন দেখা হলো, আমাকে অবাক করে দিলেন। তিনি আমার নাম বলে সম্বোধন করলেন। একদিকে তার সৌজন্য, আর এইদিকে তার বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তিতে আমি বিমোহিত হয়েছিলাম। কিন্তু আমি খুশি হলাম যদি তিনি স্নেহের আলিঙ্গনে আমাকে আলিঙ্গন করে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ। সময় শেষ, আপনার স্পিচটা শেষ করুন। এইটা শুধুমাত্র দিকে তার পরামর্শে আমি যেমন স্বস্তি পেতাম, ঠিক একইভাবে দেশবাসী উপকৃত হতো। যথার্থই মাননীয় বিরোধী দলীয় নেতা, এটি আজ অভিযোগের বিষয় নয়, এটি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বিষয় নয়, এটি সবাই মিলে সমস্যার সমাধানের ব্যাপার। তাই আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেতার মাধ্যমে এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য বলতে চাই, আপনাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ সদা প্রস্তুত। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা ইতোমধ্যে দেশের গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি। এই দেশের বিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে আমরা বৈঠক করে চলেছি। আগামী শনিবারও এরকম একটি বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। আমি গতকাল এই জুলাই অভ্যুত্থানের এক তারকা যোদ্ধা আবুল হাসনাতের কাছে আমি বলেছিলাম, ছোট ভাই তুমি অনেক বুদ্ধি। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী এই পার্টটা শেষ করেন। 2 মিনিট সময় দেওয়া হলো, আমাদের টাইম কনস্ট্রেইন। তাই আজকে এই কথাটাই বলতে চাই, আমরা প্রতিনিয়ত প্রত্যেকের বুদ্ধি নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। আপনারা দেখেছেন আমার পরীক্ষামূলক ভাবে ফুয়েল পাস আমরা করেছি ঢাকায়, আমরা যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জেলা শহরে কিন্তু জ্বালানির ব্যবস্থাপনার চিত্র অনেক উন্নত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের এলাকায় ফুয়েল পাস চালু করে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুফল লাভ করেছে। আমি নিশ্চিত আগামী শনিবারে আমরা অধিকাংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরত যাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে যদি আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে আমাদের যথার্থ যদি পরামর্শ থেকে আমরা যদি পরামর্শ দেই, নিশ্চয় আগামী সপ্তাহে এই চিত্র আরো পাল্টাবে। আর ঢাকায় ফিরে যদি মনে করেন ওই মাঠের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কোন পরামর্শ দিতে চান, আমি মাননীয় বিরোধী দলের নেতা এবং তার টিমকে আমরা আমাদের
কিংবা আমাদের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসতে অসুবিধা থাকলে উনি যদি আমাদেরকে মধ্যাহ্ন ভোজে দাওয়াত দেন আমরা সানন্দে আমরা সেটা করব। একটি কথা বলতে চাই, যখন সমস্ত চেষ্টায় কাঙ্ক্ষিত সুফল আসছে না, তখন সর্বশেষ যেদিন মাননীয় সরকার দলীয় আমাদেরকে মধ্যাহ্ন জীবন আপ্যায়ন করেছিলেন, সেদিন আমি বিরোধী দলীয় এক সংসদ সদস্যকে বলেছিলাম, যিনি আমার বিভাগ খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন, ভাই চেষ্টা করে সমাধান কিছু করতে পারছি না, আপনি তো মনে হচ্ছে উঁচু মানের আলেম, একটু দোয়া করে একটু ফু দিয়ে দেন না, যদি তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান হয়। তাই মাননীয় স্পিকার, আজ আমি মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে, বিশেষ করে এই সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে, যদি তাদের কোনো সুচিন্তিত পরামর্শ থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেই পরামর্শ সাদরে গ্রহণ করতে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন বিদ্যুৎ এবং ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা খুলনাতেই আছি এখনো। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বার্নিং ইস্যুতে হয়েছে, মাননীয় স্পিকার, আমি আগেই বলেছিলাম যে আমরা চুয়াডাঙ্গার মানুষ, কৃষি প্রধান এরিয়ার মানুষ। মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি আমাদের পার্শ্ববর্তী জেলারই মানুষ। আমরা এই ডিজেল সমস্যা নিয়ে, আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমি পার্সোনালি ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং আমাদের কৃষকদের এই যে সময় সবচেয়ে বেশি শেষের সময়, সেই সময় যে তেল সংকট নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই তেলের জন্য দীর্ঘ লাইনে দিয়েছে, এবং এই তেল গ্রহণের জন্য আমাদের কৃষকেরা 15 থেকে 20 কিলোমিটার গিয়ে 2 লিটার তেল নিয়ে এসে আবার সে তার কৃষিকাজ চালাচ্ছেন। এইগুলো বিষয়গুলো আমরা ওনার কাছে উপস্থাপন করেছিলাম। উনি মৌখিকভাবে পরামর্শ দিয়েছিলেন এবং এইগুলো বলেছেন। এই তেলের কার্ড, এই পাস আমরা চুয়াডাঙ্গাতেও চালু করেছিলাম। এইটা চালু করার পরেও আমরা কিন্তু তার খুব বেশি লাইন, সেই দীর্ঘ লাইনকে সংকুচিত করতে পারি নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী যেদিন বলেছিলেন তেলের যে সংরক্ষণাগার এবং যে জায়গা থেকে তেল সাপ্লাই হয় সেইগুলো পরিদর্শন করে যে বাংলাদেশের রেকর্ড, পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে তেল আমাদের সংরক্ষিত আছে, এই ঘোষণার একদিন পরেই কিন্তু তেলের মূল্য বৃদ্ধি আমরা হতে দেখেছি। এই মূল্য বৃদ্ধি হওয়ার পরে আমরা কিন্তু আমাদের তেলের পাম্পগুলোতে সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা সংকুচিত হতে দেখি নাই। মাননীয় স্পিকার, এখানে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে তেল সিন্ডিকেটের মাধ্যমে কিছু মানুষ এই তেলকে সংগ্রহ করে কালোবাজারি করছেন। এই কালোবাজারি রোখার জন্য সরকার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না মাননীয় স্পিকার। এইটা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনীর দায়িত্ব ছিল, রকমের কালোবাজারি রোধে তারা কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং সেগুলোর জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করেছেন তা আমরা জানতে পারি নাই। আজকে যখন এই সমস্যাটা যে প্রকাট আকার ধারণ করেছে, তখন মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদে এই দেশ পরিচালনার স্বার্থে দেশের আমরা একটা পার্ট, আমরাও নির্বাচনে এসেছি, দেশের এই ন্যাশনাল ইস্যু আমরা সকলে মিলে সমাধান করতে চাই, এই প্রস্তাবনা দিয়েই কিন্তু তিনি এই দাবিটি উত্থাপন করেছিলেন। সংসদ মুলতবি করার কথা বলেছিলেন, কিন্তু মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি এই বিষয়গুলো, মাননীয় বিরোধী দলীয় নেতা তেল পাম্পে গেছেন, এটার ব্যাপারেও তির্যক ইঙ্গিত করে তিনি সেই দিন এই কথাগুলো আবার আলোচনার জন্য বলেছেন। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, এই যে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এলপিজি যেটা আছে, যেটা গ্রাম মানুষ এক সময় আমরা খড়ি দিয়ে রান্না বাড়া করে খাইতাম, কিন্তু এখন মাননীয় স্পিকার গ্রামের মানুষও একটু শৌখিন হয়েছে, তারা এখন ওই এলপিজি ব্যবহার করে তাদের রান্না বাড়ার কাজটি সম্পন্ন করে থাকে। শুধুমাত্র পরিবারের লোকই নয়, চায়ের দোকানরাও চা তৈরি করে এই এলপিজি গ্যাসের মাধ্যমে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি মাননীয় স্পিকার, এই মাসেই 599 টাকা বৃদ্ধি করা হয়েছে 12 কেজির একটি এলপিজি গ্যাসের সিলিন্ডার, যেটার মধ্য দিয়ে যেটা 1940 টাকা নির্ধারণ করা হয়েছে, আজকেও আমি লোকাল বাজারে খোঁজ নিয়েছি আমার এলাকায়, সেখানে 2050 টাকায় সেই এলপিজি বিক্রি হচ্ছে। এই যে টাকার উপরে
এই এলপিজি বৃদ্ধি হয়ে গেল, এইটার পরিপ্রেক্ষিতে যে সুদূর প্রসারী প্রভাব, এইটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে পড়বে মাননীয় স্পিকার। যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেভাবে কিন্তু কৃষকের পণ্যের দাম বৃদ্ধি হয়নি, সেভাবে কিন্তু একজন মুটে শ্রমিক বা গ্রামীণ অর্থনীতিতে যিনি আমাদের এই কন্ট্রিবিউশন করছেন তার আয়ের ক্ষেত্র বৃদ্ধি হয়নি। বরঞ্চ আমি আজকে রিপোর্টে দেখেছি যে এই সবজি যে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার চুয়াডাঙ্গা থেকেও আসে, 8,000-এর উপরে হেক্টর জমিতে চাষ করা হয় চুয়াডাঙ্গাতে। সেই সবজি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতে 5 থেকে 10,000 পরিবহন কস্ট আগের থেকে বেশি বৃদ্ধি পেয়ে গেছে মাননীয় স্পিকার। সেই কারণে এর পরিপ্রেক্ষিতে এই জ্বালানি সংকটের কারণে আজকে আমাদের বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং আমরা দেখছি। এই লোডশেডিং এর কারণে ভাবে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়ালেখা বন্ধ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও বিঘ্নিত হচ্ছে। এই বিষয়গুলো আজকে যেভাবে মন্ত্রী মহোদয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ইতিপূর্বে শুধু ফরমাল স্টেটমেন্ট দেখেছি মাননীয় স্পিকার, যার কারণে এই মাননীয় বিরোধী দলীয় নেতা এইটা উপস্থাপন করার জন্য এখানে আহ্বান করেছেন। আমরা মনে করি আমরা যদি এর ব্যাপারে সঠিক একটি পন্থা নির্ধারণ করতে পারি এবং আজকে আমাদের আহ্বানের প্রেক্ষিতে নয়, ওনারাও যদি আমাদের ইতিপূর্বে আহ্বান করতেন সকল। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো, বক্তব্য শেষ করেন দয়া করে। জি মাননীয় স্পিকার, আমি সরকার মহোদয়ের কাছে আহ্বান করব, আমরা বলার প্রেক্ষিত নয়, এই রকমের ন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়ে ওনারাও যদি আগ্রহী হয়ে এই রকমের আহ্বান আগে থেকে করেন, তাহলে আমরা সেই কাজে সবাই মিলে সম্পৃক্ত হয়ে দেশের এই সমস্যা, দেশের এই সংকট নিরসনে সকলে কাজ করব। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আগামী মে মাস পর্যন্ত আমাদের ফুয়েল মজুদ আছে, কিন্তু আজকেও আমরা দেখেছি যে কমার্সের সভাপতি বলছেন যে আগামী 3 মাস জ্বালানি সংকট হতে পারে। এই আশঙ্কায় বিদেশ থেকে যে ক্রয় চাহিদা দেওয়া হয়েছিল ওই চাহিদাগুলোকে বাতিল করে পার্শ্ববর্তী দেশের কাছে চলে যাচ্ছে মাননীয় স্পিকার। এটা আমাদের দেশের জন্য হুমকি, আমাদের অর্থনীতির জন্য হুমকি। এই কারণে মাননীয় স্পিকার, আমরা এটার ব্যাপারে একটি পদক্ষেপ চাই এবং তেল সংরক্ষণের জন্য, রিজার্ভ সংরক্ষণের জন্য আমাদের একটি সামনে সুদূর প্রসারী এই রিজার্ভ সংরক্ষণের একটা ব্যবস্থাপনা সরকার করবে, এই আহ্বান সরকারের প্রতি রাখ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চিন্তা করলাম সংসদ অনেক বেশি সিরিয়াস হয়েছে, তাই একটু 1887 সালের বিখ্যাত রম্য লেখক আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ থেকেই শুরু করি। উনি বলেছিলেন, বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যে সর্বশক্তিমান ব্যবহারে মানে ম্যানেজমেন্টে মজুদে করিতে জানে সেই সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, আজকে তৈলের এমন একটা সমস্যা দেখা দিয়েছে, এই ম্যানেজমেন্ট ঘাটতিটার কারণে এই পৃথিবীতে সমস্যা হয়। এই জন্য পলিটিশিয়ানদেরকে বলা হয় দ্য আর্ট অফ ম্যানেজমেন্ট করে, কিভাবে পিপলসকে ম্যানেজমেন্ট করে পলিটিক্স করা হয়। আমি মোদ্দা 2টা সমস্যার কথা বলবো সংকটের, এরপরে সমাধানের ব্যাপারে যদি সুযোগ থাকে বলবো। মাননীয় স্পিকার, আমাদের 2টা সংকট ঘটেছে এই সংকট। 1 নম্বর হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেসিতে ফেল করেছি। কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। আপনারা এই ইরান যুদ্ধটা শুরু হলো, আমরা যখন বিগিনিং এ যে স্টেটমেন্টটা দিয়েছি, এটা আমাদের সাংবিধানিক যে অন্য অন্য রাষ্ট্রের ব্যাপারে আমাদের আচরণ এবং ব্যালেন্স ট্রিটমেন্ট করার ব্যাপারে যেটা ছিল, সেটা কমপ্লিটলি ইমব্যালেন্স একটা স্টেটমেন্ট হয়েছে, নাম্বার 1। 2 নাম্বার, যারা আন্তর্জাতিক সম্পর্কে মিনিমাম পড়াশোনা করে তাদের একটা রিয়ালিজম থিওরি নামে একটা থিওরি আছে। এটা মানে হচ্ছে একটা নেশন স্টেট সিস্টেমের প্রথম কাজ হলো আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে দেখতে হবে, যেখানে আমাদের ইন্টারেস্টটা সার্ভ হবে। আমরা গ্লোবাল চেঞ্জিং অর্ডারের ক্ষেত্রে কোনোভাবে কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি হতে পারি না মাননীয় স্পিকার। আমাদেরকে যেটা হবে, আমাদের রাষ্ট্রের স্বার্থের জন্য অন্য অন্য এলাইরাও যারা দেখা যাচ্ছে তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে, কিন্তু আমরা একটা ব্যালেন্স স্টেটমেন্ট দিয়েছি। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন বিদেশি বড় বড় পত্রিকাতে তারা আমাদের ব্যাপারে সম্পাদকীয় করেছে যে বাংলাদেশ, বিশেষ করে মিডল ইস্ট মনিটরের আমি দেখলাম, সেখানে বলা হয়েছে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে ব্যাংক্রাপসি অফ ফরেন পলিসি যে আমরা
সেটা কমপ্লিটলি ব্যাংরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। কোন জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমরা সর্বশেষ ইরানি অ্যাম্বাসেডরের বক্তব্য থেকে বার্তা বুঝতে পারি, উনি বলেছেন আমরা ব্রাদারলি 6টা রাষ্ট্রের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। ওনাদের যখন ওনার মেইন ব্যক্তি সুপ্রিম লিডার তখন আমরা শোক বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় একটু কার্পণ্য করেছি। আমরা কারো শত্রুতা নই, আমরা কোনো দোষের ব্যাপারে নই, আমরা কোনো পক্ষ বিপক্ষে নই। আমি এই ব্লক সেই ব্লকে মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ ব্লকের বাংলাদেশের ইন্টারেস্টের কথা বলছি মাননীয় স্পিকার। সুতরাং ডিপ্লোমেসিতে আমরা একটা লস করেছি, এটা একটা ম্যানেজমেন্টের ঘাটতি, ইন্টারনাল ঘাটতিতে। যদি আমরা একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়েছে তেলের ব্যাপারে। আমরা আমাদের সম্মানিত মন্ত্রী 300 ধারায় বক্তব্য দিয়েছিলেন, উনি আশ্বস্ত করতে পারেন নাই। কারণটা কি? কারণ এখানে একটা আমাদের ডাটার বা তথ্য সংকটের কারণে সঠিক তথ্যের অভাবে মানুষের বিশ্বস্ততা হারায়। বিরোধী দল যেমন আস্থা পায়নি, জনগণ দেখছে বিশাল বিশাল লাইন আস্থা। তখন প্যানিক বাইং এর যে আপনার থিওরিটা বলেন, প্যানিক বাইং থিওরি 1 মাসের বেশি কাজ করে না মাননীয় স্পিকার। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। সুতরাং প্যানিক বাইং থিওরি না, থিওরি হচ্ছে এক্সাক্ট ছিল না। এই তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি, সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথ এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি ক্রাইসিসও থাকতো আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারে স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোন দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি মাননীয় স্পিকার? চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম সেটা কি ওকে আছে? এইটার কারণে পণ্য পরিবহনের সমস্যা। আমি শুধু একটা সেক্টর অ্যাড্রেস করি, এটা মিসম্যানেজমেন্টের কারণে 8টা জায়গায় নষ্ট হয়েছে। পরিবহন সেক্টরে যদি কথা বলি, আমাদের চেক করে দেখলাম কোন ডাটায় কতগুলা পরিবহন চলে, কতগুলা বাস চলে, কোনো ডাটা নাই। কি একটা রাষ্ট্র আমরা আমাদের। আমার প্রফেসর আমাকে বলতো, যদি 1 মিনিট বাড়িয়ে দেন, 1 মিনিট শেষ করব। আমার প্রফেসর আমাকে বলতো যে মুসলমান বিশ্বে কোনোদিনও রিসার্চ কাজ করে না। বলে কেন কাজ করে না? কারণ তোমাদের জনসংখ্যার ক্যালকুলেশন ঠিক নাই। যদি স্যাম্পল সাইজ ঠিক না থাকে তার ফল ঠিক আসে না। আমাদের কয়টা পরিবহন আছে, কয়টা কি আছে সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। এই জন্য এক্সাক্ট পলিসি নিতে গেলেও পলিসিগুলো আমাদের ফাংশন করে মাননীয় স্পিকার। এই জন্য একুরেট ডাটা, কয়টা কত তেল যায় সেটার একটা একুরেট লিমিটেশন থাকে, তাহলে আমরা এটা ফাংশন করার ক্ষেত্রে হেল্প করতে পারি স্পিকার। সুতরাং তথ্য ঘাটতিটা আমাদের দূর করতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে। আমরা বিভিন্ন জায়গায় তথ্য দেখছি অকটেনের নাকি অনেক উপচে পড়া সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেখলাম সুপার পেট্রো মেঘনা এমডি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমাদের তেল আছে, সরকার না, আর আমরা বলতেছি তেল পাচ্ছি না। আসলে বাস্তবতাটা কোনটা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার যদি হইতে পারতাম তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো। বিপিসি গত বছর 52,000 কোটি টাকা 11 বছর আর বলতেছে আমাদের 36,000 টাকা ঘাটতি দিতে হবে। অনেক স্পিকার, এত দাম বাড়াইলে আমাদের রাষ্ট্রের মানুষের তো নাবিশ্বাস হয়ে যাবে। সব মিলে যদি বলতে চাই, আমাদেরকে যদি সব মিলে একত্রিত হয়, একটা ওয়েল ভিশন ডেকোরেটেড ম্যানেজমেন্ট, দুইটাকে ঠিক করতে হবে। সবাই মিলে বসে যেখানে ফেইলিওর হচ্ছে সেখানে অ্যাড্রেস করতে হবে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য।